গল্পটি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই বলছি। বাইরে আবহাওয়া যাই হোক না কেন, প্রতি রাতে কিছু একটা বাড়ির সামনে দিয়ে বাঁশি বাজিয়ে হেঁটে যায়। বসার ঘরে বা রান্নাঘরে থাকলেই শুধুমাত্র বাঁশির আওয়াজ শোনা যায়। বাঁশি শুরু হয় রাত ৩টা ৩ মিনিটে, আর ৩টা ৫ বাজলেই থেমে যায়। আমি ও আমার বোন যখন ছোট ছিলাম তখন বাঁশির আওয়াজ শোনার জন্য রান্নাঘরে লুকিয়ে থাকতাম। বাবা মা এটা কখনোই পছন্দ করতো না, তারা যদি আমাদের সেখানে খুঁজে পেত তাহলে ভীষণ রাগ করতো। কিন্তু কখনোই বেশি বকাঝকাও করতো না, কারণ আমরা সবসময় একটি নিয়ম মেনে চলতাম: কে বাঁশি বাজাচ্ছে তা দেখার চেষ্টা করা যাবে না। আমাদের এলাকাটি একটি মজার জায়গা। গত ৬ বছর থেকে এখানে থাকি। বাড়িগুলো ছোট ছোট কিন্তু ভালোভাবে সাজানো গোছানো। বাড়ির পাশে উঠান এবং ঘোরাঘুরির অনেক জায়গা আছে। গত অক্টোবরে আমার বয়স ১৩ হয়েছে। এলাকাটি শুধুমাত্র দুটো অদ্ভুত বিষয় আছে: রাতের বাঁশি আর সৌভাগ্য। বাঁশির আওয়াজ আমাকে কখনোই খুব একটা বিরক্ত করেনি, আর আমার বেডরুম থেকে বাঁশির আওয়াজ শোনাও যায় না। বাবা মা এটা নিয়ে কথা বলতে পছন্দ করেন না, তাই আমি প্রশ্ন করাও বন্ধ করে দিয়েছি। আমার বাবা উঁচা লম্বা শান্ত প্রকৃতির মানুষ। শুধুমাত্র বাঁশির আওয়াজ শুনলেই বাবা অস্থির হয়ে যায়। আর আমরা চেষ্টা করলেও বাঁশিওয়ালাকে দেখতে পারতাম না। প্রতিটি জানালার ভিতর ব্লাইন্ডার দেওয়া। রাতে সবাই ঘুমাতে যাওয়ার আগে বাবা ব্লাইন্ডারের তালা দিয়ে তার রুমে চাবি রেখে দেন। বাঁশিওয়ালা সম্পর্কে আমার মা কি ভাবতো তা কখনো বুঝতে দেয়নি। মাঝে মাঝে সে লিভিং রুমে বসে বাঁশির আওয়াজ শুনতো। প্রতি রাতে বাঁশির একই প্রফুল্ল সুর। আমাদের এলাকায় দুটো অদ্ভুত জিনিসের কথা বলেছিলাম। এক হচ্ছে রাতের বাঁশিওয়ালা আর সৌভাগ্য। এই এলাকায় যারা থাকে তারা সবাই সত্যিই ভাগ্যবান। এটা ব্যাখ্যা করা কঠিন। এখানকার লোকদের সাথে অনেক বেশি বেশি ভালো ঘটনা ঘটে: লটারি জেতা, চাকরিতে অপ্রত্যাশিত পদোন্নতি পাওয়া, ব্যবসায় দ্রুত উন্নতি, ইত্যাদি ইত্যাদি। এখানকার পরিবেশটাও বেশ ভালো, আর এলাকাটাতে তেমন কোনো ক্রাইমও ঘটে না। তবে আমাদের এই বাসাটিতে আসার প্রধান কারণ হচ্ছে আমার বোন নোলা। জন্মের পর থেকেই নোলা ফুসফুসের রোগে আক্রান্ত ছিল। জন্মের পর আমরা ওকে বাড়িতেও আনতে পারিনি, শুধুমাত্র হাসপাতালে দেখতে যাই। আমার মনে আছে অন্য বাচ্চাদের তুলনায় নোলা অনেক ছোট ছিল। মেশিনের মাধ্যমে শ্বাস নিতে হতো। বাড়িটি হাসপাতালের কাছাকাছি থাকায় আমরা এখানে এসে উঠি। কিন্তু নতুন বাসায় আসার পর থেকে নোলা দ্রুত সুস্থ হতে শুরু করে। এই বাসাটি আমাদের জন্য আশীর্বাদ হয়ে আসে, তাই আমরা বাসিওয়ালার অলৌকিক ঘটনা জানার পরও এখানেই থাকার সিদ্ধান্ত নেই। এই এলাকায় একটি ওয়েলকাম কমিটি আছে। নতুন কোনো প্রতিবেশী আসলেই উপহারের ঝুড়ি আর একটি ম্যানিলা ফোল্ডার নিয়ে তারা হাজির হয়। তারা খুবই বন্ধুত্বপূর্ণ। ৭ বছর আগে আমরা যখন প্রথম এই বাসায় আসি তখন ওয়েলকাম কমিটি আমাদেরও স্বাগতম জানায়। তারা বাবা মাকে জানান যে আশেপাশে এলাকাটি খুবই সুন্দর এবং ব্যতিক্রমী। বাবা মাকে বাঁশিওয়ালার বিষয়টিও ব্যাখ্যা করেন। আমাদের নতুন প্রতিবেশীরা বাবা মাকে সতর্ক করে দিয়েছিল যে বাঁশিওয়ালা কখনোই কারো ক্ষতি বা আঘাত করবে না যতক্ষণ না কি আমরা বাঁশিওয়ালাকে দেখার চেষ্টা করি। যারা ওই বাঁশিওয়ালাকে খুঁজতে গিয়েছে তাদের উপরই দুর্ভাগ্য নেমে আসে। ওয়েলকাম কমিটি যে ম্যানিলা ফোল্ডার নিয়ে এসেছিল তাতে পত্রিকার পাতায় নানা ধরনের ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা ছিল। যারা বাঁশিওয়ালাকে দেখেছে তাদের সবারই মৃত্যু হয় না, কিন্তু তাদের জীবন ধ্বংস হয়ে যায়। তারা বেঁচে থাকলেও তাদের জীবনে আর কোনো আলো থাকে না। আমার মা প্রথমে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়নি। তিনি বারবার জিজ্ঞেস করতে থাকে যে আমাদের সাথে কোনো কৌতুক হচ্ছে কিনা। এক পর্যায়ে আমার মা রেগে যান। তিনি ওয়েলকাম কমিটির বিরুদ্ধে আমাদের বাসা থেকে ভয় দেখিয়ে তাড়ানোর অভিযোগও করেন। কিন্তু বাবা মাকে শান্ত করলেন। তিনি বললেন নতুন প্রতিবেশীরা আমাদের সাহায্য করার চেষ্টা করছে। বাবাও ছোটবেলায় এই ধরনের অদ্ভুত গল্প শুনে বড় হয়েছে। প্রতিবেশীরা চলে গেলে বাবা জানালার জন্য ব্লাইন্ডার আর তালা কিনে এনেছিলেন। নতুন বাড়িতে আমাদের সেই প্রথম রাত। আমি
রাত 3টা রুম থেকে বের হয়ে দেখলাম লিভিং রুমে নোলাকে নিয়ে বাবা বসে আছে। আমিও তার পাশে গিয়ে বসলাম। ঠিক 3টা 3 মিনিটে বাঁশির আওয়াজ শুরু হলো। প্রতিবেশীরা যেমন বলেছিল ঠিক তেমনই হলো। প্রতি রাত 3টা 3 মিনিটে বাঁশিওয়ালা আসে আর 3টা 5 মিনিটে চলে যায়, কিন্তু আমরা কখনো বাঁশিওয়ালাকে দেখার চেষ্টা করিনি। বাসাটিতে আসার পরই আমাদের ভাগ্য ফিরে গেল। নোলাও সুস্থ হয়ে উঠলো। আমাদের সাথে একটার পর একটা ভালো ঘটনা ঘটতে থাকে। বাবা ওয়েলকাম কমিটিতে যোগ দেন। সচরাচর এলাকাটিতে নতুন প্রতিবেশী আসে না, কিন্তু যখনই একটি নতুন পরিবার আসে বাবা ওয়েলকাম কমিটির সাথে উপহারের ঝুড়ি আর ম্যানিলা ফোল্ডার নিয়ে হাজির হতো। কিছুক্ষণ আগে আমাদের সামনের বাড়িটিতে নতুন প্রতিবেশী এসেছে। এই বাড়িটিতে আগে মিসেস ম্যাডি থাকতো। তিনি 105 বছর বয়সে মারা গেছেন। নতুন প্রতিবেশীদের বন্ধুত্বপূর্ণই মনে হয়েছে। তারা বাঁশিওয়ালার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। বাবা তাদের জানালায় ব্লাইন্ডার লাগানোর পরামর্শ দিয়েছেন, যেহেতু তাদের এটা একটা ছোট ছেলে ছিল। নতুন প্রতিবেশীদেরই প্রথম মাস কোনো ধরনের সমস্যা ছাড়াই পার হয়। এক রাতে নতুন প্রতিবেশীদের জরুরি কাজে শহরের বাইরে যেতে হয়। তারা তাদের ছেলে হোল্ডেনকে আমাদের সাথে থাকতে পাঠিয়েছিল। হোল্ডেনের বয়স তখন 12, আমার 1 বছরের ছোট। এর আগে হোল্ডেনের সাথে তেমন কোনো কথা হয়নি। রাতের খাবার শেষেই হোল্ডেন বাঁশিওয়ালার কথা জানতে চাইল। আমি জানলাম যে আমরা এই ব্যাপারে কথা বলি না। চলো আমরা ঘরে গিয়ে নিনটেন্ডো খেলি। আমরা পরের কয়েক ঘন্টা গেম খেলে, পপকর্ন খেয়ে, সিনেমা দেখে কাটিয়ে দিলাম। কোনো একটি কারণে হোল্ডেন অস্থির হয়ে উঠছিল। বাবা মা আমাদের শুভরাত্রি জানিয়ে তাদের রুমে চলে গেলেন। আমরাও ঘুম আসার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন হোল্ডেন ওর বিনব্যাগ থেকে উঠে দাঁড়ালো এবং আমি আর নোলা বিছানার যেখানে বসেছিলাম সেখানে চলে আসলো। তোমরা কি কখনো বাঁশিওয়ালাকে দেখার চেষ্টা করেছো? হোল্ডেন জানতে চাইল। তখনই হতবাক হয়ে লক্ষ্য করলাম যে রাত 3টা বাজে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে বললাম যে আমরা কখনোই দেখার চেষ্টা করি না, আর চেষ্টা করলেও দেখতে পাবো না, কারণ বাবা মা জানলা শাটার লাগিয়ে চাবি তার কাছে রেখে দেন। গোল্ডেন হেসে উঠল। তোমার বাবা জানালার ব্লাইন্ড লক করে দেয়, কিন্তু সে চাবি লুকিয়ে রাখে না, চাবির রিংয়ে রেখে দেয়। তাই? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। আমি আগে থেকেই জানতাম পরবর্তীতে হোল্ডেন কি বলবে। তোমার বাবা ঘুমাতে যাওয়ার আগে আমি বাথরুমে গিয়েছিলাম আর ফেরার পথে চাবির রিংটি নিয়ে এসেছি। নোলা আর আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম হোল্ডেনের দিকে। তুমি মিথ্যা বলছো, আমি বললাম। হোল্ডেন কাঁধ ঝাঁকালো। তুমি চাইলে চেক করতে পারো। এখানেই থাকো, এক বিন্দু নড়াচড়া করবে না, আমি দুজনকেই বললাম। তাড়াতাড়ি বাবা মার রুমের সামনে আসলাম, কিন্তু ভিতরে ঢুকতে ভয় পাচ্ছিলাম। বাবা রাগ না করেন। অন্ধকারে 2 কদম এগোতেই বাঁশির আওয়াজ শুরু হলো। বাবা মা ঘরের থেকে স্পষ্ট আওয়াজ আসছিল। আমি সেখানেই দাঁড়ালাম। লাইট জ্বালাবো নাকি বাবাকে ডাকবো ঠিক করতে পারছিলাম না। তখনই নোলার কথা খেয়াল হলো। হোল্ডেন ও নোলা দরজার সামনে একটি জানালার পাশে দাঁড়িয়ে ছিল। আমি তালা খোলার শব্দ পেলাম। হোল্ডেন মিথ্যা বলেনি, ওর কাছে চাবি আছে। হোল্ডেন হেসে উঠল। নোলা ওর পাশে কুঁকড়ে দাঁড়িয়েছিল, ভীত কিন্তু কৌতূহলী। আমাদের বাড়ির বাইরে এখনো বাঁশির আওয়াজ বাজছিল। আমি নোলাকে ডাকলাম। মনে হচ্ছিল সময় থেমে গিয়েছে। জানালায় আর নোলার মাঝখানে গিয়ে দাঁড়ালাম। নোলাকে জড়িয়ে ধরলাম, বললাম বাইরে তাকাবে না। জানালার ওপাশে বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছিলাম। বাঁশি থেমে গিয়েছে। আমি অনুভব করলাম নোলা আর আমার হাত কাঁপছে। আমি নোলাকে না ছেড়েই হোল্ডেনকে স্পর্শ করার চেষ্টা করলাম। সে নোলার চাইতেও বেশি কাঁপছিল। হোল্ডেন, হোল্ডেন, আমি ডাকছিলাম, কিন্তু কোনো উত্তর আসছিল না। চোখ বন্ধ অবস্থায় জানালার ব্লাইন্ড বন্ধ করলাম। চোখ খুলে ছোট ফ্যাকাশে হোল্ডেনকে দেখতে পেলাম। হোল্ডেন বলে আবার ডাকতেই সে আমার দিকে ঘুরে চিৎকার করে উঠল। বসার ঘরে আলো জ্বলে উঠল। বাবা মা
পায়ের আওয়াজ পেলাম। আমি তাদের দিকে ফিরে তাকাইনি। আমার চোখ হোল্ডেনের দিকে আটকে ছিল। হোল্ডেনের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট শক্ত করে কামড়েছিল, সারা শরীর ঘামে ভিজা। কি হয়েছে? আমার বাবা পিছন থেকে জিজ্ঞেস করলেন। জানলাম যে হোল্ডেন বাইরে তাকিয়েছে। আমি আগে কখনো আমার বাবাকে ভয় পেতে দেখিনি, কিন্তু সেই রাতে দেখেছি। শুধু হোল্ডেন, সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আমি মাথা নাড়ালাম। বাবা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। এরপর দরজায় টোকা পড়ল। আমরা সবাই জমে বরফ হয়ে গেলাম। হোল্ডেন কিছু একটা বিড়বিড় করছে, বোঝা যাচ্ছে না। দরজা খুলো না, মা বলল। আবার দরজায় নক পড়লো, এবার একটু জোরে। দয়া করে দরজা খুলবেন না। হোল্ডেন ফিসফিস করে বলল। আমার বাবা হোল্ডেনের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। আমরা খুলবো না, বাবা প্রতিশ্রুতি দিলেন। আজ রাতে ভিতরে কিছুই ঢুকতে দিব না। এবার কিছু একটা এত জোরে দরজায় ধাক্কা দিচ্ছে যে মনে হচ্ছে দরজা ভেঙে যাবে। হোল্ডেন চিৎকার করে উঠল। আর নোলা আমাকে আরো জোরে জড়িয়ে ধরলো। আমার মা আমাদের পাশে হাঁটু গেড়ে বসেন। পুলিশকে ডাকা, আমার মা ফিসফিস করে বললেন। দরজায় কড়া নাড়া বন্ধ হয়ে গেল। পুলিশ! দরজার উপাস থেকে কিছু একটা বলল। বাইরে থেকে আওয়াজটা ঠিক আমার মায়ের মতো শোনাচ্ছিল, যেন একটা তোতা পাখি তার কথা বারবার বলছে। পুলিশ কল, পুলিশ কল, পুলিশ! আমাদের মা আমাদের কাছে টেনে নিলেন। পুলিশ, 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 পুলিশ! দয়া করে থামো, আমার মা ফিসফিস করে বলল। পুলিশকে ফোন করে লাভ হবে না। আমরা কিভাবে বুঝবো যে দরজায় কি এসেছে? বাবা বললেন। আগের চাইতেও আরো জোরে কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। দরজা কেঁপে উঠল, তারপর থেমে গেল। কিছুক্ষণ পর আবার ঠক ঠক শব্দ শুনতে পেলাম, কিন্তু একটা বাড়ির পিছনে দরজা থেকে আসছে। আমরা সবাই একসাথে পিছনের দরজার দিকে ঘুরলাম, কিন্তু ঠক ঠক সামনের দরজায় ফিরে এলো। সামনে থেকে পিছনে, পিছনে থেকে সামনে, জোরে, তারপর আস্তে, তারপর আবার জোরে। হঠাৎ দুই দরজা থেকে একসাথে আওয়াজ আসতে লাগলো। মনে হচ্ছে কিছু একটা হাতুড়ি দিয়ে আঘাত করছে। থামো! হোল্ডেন জোরে চিৎকার করে উঠল। দরজায় নক করা বন্ধ হলো। হোল্ডেন দরজার দিকে তাকিয়ে বলল, আমরা কিছু বলবো না। কথা দিচ্ছি যে আমরা কাউকে বলবো না। শুধু দয়া করে চলে যাও। প্রায় 1 মিনিট পর দরজায় নক করার আওয়াজ আবার ফিরে এলো। হোল্ডেন কাঁদতে শুরু করলো। বাবা হোল্ডেনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। আমরা বসার ঘরে ফিরে গেলাম। বাকি রাত পুরোটা সময় দরজায় কিছু একটা নক করতে থাকলো। সেই রাত আমরা কেউই ঘুমাতে পারলাম না। ভোর 6টার দিকে সূর্য উঠতে শুরু করলে দরজায় নক করার আওয়াজ বন্ধ হয়। নকিং বন্ধ হওয়ারও 2 ঘন্টা পর বাবা দরজা খুললেন। হোল্ডেনের বাবা মা দুপুরের খাবারের সময় শহর থেকে ফিরে আসেন। আমার বাবা মা হোল্ডেনকে ওদের বাড়িতে নিয়ে গেল। নোলা আর আমি জানালা দিয়ে দেখছিলাম। তারা হোল্ডেনদের বাড়িতে অনেকক্ষণ ছিলেন। ফিরে এলেন বিমর্ষ হয়ে, কিন্তু হোল্ডেনের বাবা মাকে কি বলেছেন সে ব্যাপারে কিছুই বলেননি। সেই রাতে বাবা মা, আমি আর নোলা একই রুমে ঘুমিয়েছিলাম। ওই রাতের পর আর দরজায় নক করার শব্দ পাইনি। বাকি সপ্তাহ হোল্ডেন ওর বাবা মাকে আর দেখতে পায়নি। বৃহস্পতিবার হোল্ডেনের বাড়ির সামনে একটি মুভিং ট্রাক আসে। হোল্ডেন এবং ওর বাবা মাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল। তিনজনেরই একই রকম ফ্যাকাশে আলোহীন চোখ। হোল্ডেন আর তার পরিবার সন্ধ্যা হওয়ার আগেই চলে যায়। আমার মনে আছে, ওয়েলকাম কমিটি বাবা মাকে বলেছিল, যারা বাঁশিওয়ালাকে দেখে তারা সবাই মারা যায় না, কিন্তু তাদের জীবন থেকে আলো চলে যায়। তাদের সাথে একটার পর একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকে। আমরা এখনো সেই বাড়িতেই থাকি। প্রতি রাতে বাঁশির আওয়াজ পাই। আমাদের জীবন নানা ধরনের আশীর্বাদে ভরা, তাই আমরা এলাকা ছেড়ে যাই না। এখন বাবার জানালার চাবি ভালোভাবে লুকিয়ে রাখেন। আমি যে খুঁজতে গিয়েছি তাও না। কিছু জিনিস গোপন থাকাই ভালো। গল্পটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করুন।